সো আমাদের আজকে ওই WBSSC গ্রুপ সি দেখতে পাচ্ছ, এটারই সেশন চলুক, এটাও ইউটিউবে আপলোড হবে। এই পার্টটা পুরোটাই আপলোড করব আমি। যে আজকে আমাদের যে টপিক, আজকে ক্লাস নাম্বার 3 আমাদের যেটা আলোচনা চলছিল সেটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো আমি আশা করছি যে এটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে গত দিনে যে ক্লাসটা করেছো। চলো আজকেও কিছু নতুন শব্দ আমরা এইভাবে শেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, দেখো আজকে আমরা সবার প্রথমে আলোচনা করব কাকে নিয়ে, না বোথকে নিয়ে। বোথ, BOTH, বোথ। সো বোথকে দেখার সাথে সাথে আমাদের মনে হয় যে আমরা বোথকে কিভাবে ইউজ করে থাকি। বোথকে আমরা কিভাবে ইউজ করে থাকি, দুটো জিনিসকে একসাথে বোঝাতে। দেখো বোথকে আমরা প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি, তাই না? বোথ প্রোনাউন ছাড়াও অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় না, আর কনজাংশন হিসেবে ইউজ হয়। তাহলে বোথের তিনটে ইউজ বললাম। একটা কি বললাম? একটা বললাম প্রোনাউন, একটা বললাম প্রোনাউন, আরেকটা বললাম কি, আরেকটা বললাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর একটা কনজাংশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে কনজাংশন। এই তিনটে ইউজ আমরা বোথের করি, ঠিক আছে? বোথের জেনারেলি আমরা অ্যাডভার্বিয়াল ইউজ করি না, ঠিক আছে? তিনটে ইউজ প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড কনজাংশন। প্রোনাউন কি করে হয়? দেখো প্রোনাউন হয়, আমি বললাম both of them, both of them, both of them are wrong। এর মানে both of them are wrong, দুজনেই ভুল। হ্যাঁ তার দুজনেই ভুল। হ্যাঁ, তারা, দেখো এক মিনিট, এখানে বোথ মানে আমরা দুজনেই বলবো না, আমরা বলবো তারাই বলবো, ঠিক আছে? বোথ অফ দেম। এবার যদি তোমরা যদি বলো তারা দুজনেই ভুল, তাহলে আমাকে কি লিখতে হতো? ভালো করে শোনো, দুজনেই ভুল এই কথাটা লিখতে গেলে বোথ অফ দেমটা আমি লিখবো না, কি লিখবো? বোথ আর রং। ইচ অফ দেম, ওকে, ইচ অফ দেম ইজ রং, এটা লিখবো। এটা মাথায় থাকবে। দুজনে হলে ইচ ব্যবহার করতে ওকে হয়, স্যার। আর বোথ, ওকে, বোথ অফ দেম। চলো, তো ইচ অফ দেম রং, বোথ অফ দেম, তাহলে এর থেকে এটা বেটার। এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল নয়, আমি জাস্ট বেটারের কথা বলছি, কোনটা বেটার হবে, ওপরেরটা লেখাটা বেটার হবে। সো যাই হোক, বোথ অফ দেম আর রং, এরম ঘটনা। এই ক্ষেত্রে আমরা বোথকে কি হিসাবে ইউজ করছি? এই দেম এর প্রোনাউন হিসাবে ইউজ করছি, বুঝতে পারছো? এটা প্রোনাউনের ইউজ। অ্যাডজেক্টিভে কিভাবে ইউজ করি? দেখো একটা বাংলা বাক্য লেখো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা বাংলা বাক্য লেখো যে আমি উভয় পক্ষের কাছে গিয়েছিলাম, এমন লেখো, আমি উভয় পক্ষের কাছে গিয়েছিলাম, আমি উভয় পক্ষের কাছে গিয়েছিলাম। চলো এটাকে ট্রান্সলেট করো। I went to the both parties. আর আর কেউ বলো। আমি উভয় পক্ষের কাছে গিয়েছিলাম মানে, দেখো এই যে এইখানে যাওয়া বলতে কি যাওয়া? শুধু আমি গেলাম ফিরে চলে এলাম, নাকি না কোনো একটা ইস্যু নিয়ে গিয়েছিলাম, কাউকে কনসুয়েট করা বা ডিসুয়েড করা, এরকম কিছু একটা করতে গিয়েছিলাম না? মনে করবা যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কারো কাছে যাওয়া হয়, তার জন্য সুন্দর একটা ইংরেজি আছে, অ্যাপ্রোচ বলে, বুঝতে পারলে? আরেকবার বলো তো। হ্যাঁ দাদা, মনে করো কোনো অ্যাপ্রোচ। একটা উদ্দেশ্য নিয়ে আমি কারো কাছে যাচ্ছি, তো সেই যাওয়াটাকে না অ্যাপ্রোচ বলা হয়। ভালো একটা শব্দ। তাহলে এটাকে এভাবে লেখো যে আই অ্যাপ্রোচড, APPROACHED, I approached both the parties, both the parties, আমি উভয় পক্ষের কাছে গিয়েছিলাম। ওকে, সো এখানে দেখো বোথ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই পার্টিজ নাউন তার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, এবার কনজাংশন হিসাবের ব্যবহারটাকে দেখো। দেখো এটা আমি লিখে দিচ্ছি বলেই এমনটা হয়ে যাচ্ছে তা নয়, নিজেদের স্যাটিসফ্যাকশনটাকেও মাথায় রাখবে, যেটা বলছি সেটা বোঝা যাচ্ছে কিনা আগে। ওকে, কনজাংশন হিসেবে দেখো, কনজাংশন হিসেবে না এটাকে আমরা কোরিলেট হিসেবে ইউজ করি। বোথকে, বোথকে কোরিলেট বলতে বোথের সঙ্গে কে যায় বলো দেখি?
বোথের সঙ্গে মনে রাখবা কোরিলেটিভ হিসেবে বোথের সঙ্গে যায় হচ্ছে অ্যান্ড, বোথ অ্যান্ড এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের মধ্যে। তাহলে লেখো বোথ, বোথ রাম অ্যান্ড শ্যাম, বোথ রাম অ্যান্ড শ্যাম আর অ্যাবসেন্ট, অর্থাৎ উভয় রাম আর শ্যাম দুজনেই অনুপস্থিত। ঠিক আছে, সেই ক্ষেত্রে বোথ কিসের কাজ করছে? কনজাংশনের কাজ করছে। কেন? রাম আর শ্যামকে জোড়বার জন্য এটা কাজ করছে। এবার মনে করবে এটা তো আগে আছে, তাতে কি হলো? বোথ অ্যান্ড এটা হচ্ছে কোরিলেটিভস, কোরিলেটিভস, কোরিলেটিভ কনজাংশন। ওকে, কোরিলেটিভ কনজাংশন। চলো, এই গেল বোথের ইউজ। এরপর আমরা দেখব বাটের ইউজ। বাট, বাটকে আমরা কিভাবে কিভাবে ইউজ করি। ওকে, সো মে আই রাব ইট, মুছে দিই। হ্যাঁ দাদা। ওকে, তারপর একটা শব্দ বললাম বাট। দেখো বাট, সো বাটকে আমরা বেশ কতগুলো ইউজ করতে পারি। যেমন প্রথমত তো বাট কি? বাট হচ্ছে একটা প্রেপোজিশন হিসেবে ইউজ করতে পারি। বাটকে আমরা কনজাংশন, কনজাংশন হিসেবে ব্যবহার করি জেনারেলি। বাট হচ্ছে জেনারেলি কনজাংশন, কিন্তু কনজাংশন ছাড়াও বাটকে আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি, রিলেটিভ প্রোনাউন হিসাবে, তারপরে প্রেপোজিশন হিসেবে ইউজ করতে পারি, ভার্বাল নাউন হিসেবে ইউজ করতে পারি, হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা চলো দেখা যাক ব্যবহারগুলো কেমন কেমন হয়। এক, সবার প্রথম এটা যেহেতু কনজাংশন আপাত দৃষ্টিতে দেখে মনে হয়, তাহলে কনজাংশনটাকে আমরা একবার দেখি। তো কনজাংশনের ক্ষেত্রে একটা সেন্টেন্স লেখো যে আমি চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। আমি চেষ্টা করেছি কিন্তু সফল হইনি, তাই তো? আমি চেষ্টা করেছি কিন্তু সফল হইনি, বলো এটাকে কি করবে ট্রান্সলেট? I have tried but but did failed. not succeed. I am trying. I am trying my best, but অত I বড় cannot. করার দরকার নেই। I have tried but failed. বেশ, বাট ফেইলড বললে না স্যার না ওটা সাকসিড বললেই ভালো হবে ওটা দীপাঞ্জন? আই হ্যাঁ, ট্রাইড but বাট failed. ডিড নট সাকসিড But did not get গতদিনে success. আমি একটা কথা বলেছিলাম, সেটা মনে আছে দীপাঞ্জনের হ্যাঁ, জন্য? punishment. হ্যাঁ দাদা, Simple past করার কথা। Simple past করার অবজেক্টিফাই কথা। করা। হ্যাঁ, মানে সিম্পল পাস্টে ব্যবহার করার কথা বলছিলাম। তুমি বললে না বাট ও ফেইলড, আচ্ছা। বাট ফেইলড মিন্স পাস্ট ইনডেফিনিট। তো পরবর্তী পার্টটা ইনডেফিনিট যেহেতু পাস্টে, সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখো তুমি যেটা বলেছো একদম ঠিক, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু এই ও I tried but failed, তাই তো হ্যাঁ, বলছো? এমনটাই করা উচিত। চল দেখো, আমি চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। ওকে, সো এই ক্ষেত্রে কি লিখবো আমরা? কনজাংশন হিসেবে ইউজ করছি কিন্তু আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, বাট could not succeed, but could not succeed, that's all. I tried but could not succeed, আমি চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি। ওকে, আর এই জায়গাটা তোমরা যদি লিখতে পারতে বাট ফেল, হ্যাঁ সেটাও হতো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে এখানে দেখো এটা কি হিসাবে কাজ করছে? কনজাংশন, হিসাবে কাজ করছে। এবার তোমরা বলো দেখি যে কনজাংশন হলে এটা একটা ক্লজের পার্ট, এটা একটা ক্লজের পার্ট, দুটোই হচ্ছে মানে কোঅর্ডিনেট ক্লজ। তো এটা কোঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য এই পরবর্তী কোঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা কোনটা? ওখানে I আছে ভিতরে। I could not try. হ্যাঁ, ভেরি গুড, মনে রাখবা যে কোঅর্ডিনেট ক্লজ যখন আমরা ব্যবহার করি, তখন কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করলেই সাবজেক্ট যদি সেম হয় তাহলে সেটা মানে কমন চলে আসে, বুঝতে পারলে? তার মানে এখানে আই ট্রাইড বাট আই কুড নট সাকসিড এমনটা লেখার দরকার নেই, এই বাট মানেই এই আই ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে এখানে। ওকে, চল তারপর কনজাংশনের ইউজ হয়ে গেল। আর কি বললাম যেন? প্রোনাউন হিসাবে। চলো দেখো, রিলেটিভ প্রোনাউন হিসাবে এটাকে আমরা ব্যবহার করি, রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হিসাবে কিভাবে ব্যবহার করি দেখো, আমি একটা সেন্টেন্স বলছি, লেখো যে
এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। সুন্দর একটা বাংলা। এমন কোনো মানুষ নেই, এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দোষ ত্রুটি থাকবে। সো এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। চল এটাকে বলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স টাইপের হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি লিখবে? দেয়ার ইজ নো ম্যান, বা নো ওয়ান লিখতে পারতে, বাট There is no man হ্যাজ ফলস। but without এই দেখো, fault এরকম না করলে না হয়? না, ওর সমস্ত লিখবো না, তাহলে তার প্রোনাউন বানাতে পারবো না। দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ ফলস। ওকে, যার নেই তার, এই অর্থে বাটের বাংলা নাম কি দাঁড়ায়? যার তার, এমন একটা সেন্স দাঁড়ায়। তাহলে এমন কোনো মানুষ নেই যার দোষ নেই, এই ধরনের বাক্যে এরকম করে লিখবে, দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ ফলস। ওকে, এর মানে হচ্ছে এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। তো এই ক্ষেত্রে এটা ম্যান এর প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, যে এমন কোনো মানুষ নেই যার দোষ নেই। ওকে, এই নো ম্যান তার এটা দিয়ে হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে বাট কথাটি। ওকে, দেখো এই যে তোমরা যেটা শিখছো, এটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা কল্পনাও করতে পারবে না। আমি যদি সিম্পল এরকম একটা সেন্টেন্স লিখতাম, এরকম একটা সেন্টেন্স লিখে বাটের নিচে দাগ দিয়ে বলতাম এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো দেখি, সবাই কনজাংশন জীবনেও চলে বলতে আসবে না? পারতাম না, কনজাংশনই বলতাম। হ্যাঁ, 100% কনজাংশনই বলতে। এই জন্য এই যে ক্লাসটি চলছে, এটা গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। হ্যাঁ, একটুখানি ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। মনের মধ্যে প্রশ্ন তৈরি হলে অবশ্যই প্রশ্ন করো, ঠিক আছে? আচ্ছা, এটা স্যার গেল একটা প্রোনাউন। কোশ্চেন আছে, হ্যাঁ বলো বলো। বলছি স্যার এই যে বারটা কোন কোন পার্টস অফ স্পিচ, এটাকে আমার তাহলে তো মুখস্থ করতে হবে, মানে এটা আমার প্রবলেম হচ্ছে, কোন পার্টস অফ স্পিচ কোন ওয়ার্ডটায় পড়ছে এইটা বুঝতে পারছি না। দেখো, এই যেমন এই যে একটা সেন্টেন্স লিখলাম না, যে এমন কোনো মানুষ নেই যার দোষ নেই, এটাকে তো আমরা অন্যভাবেও লিখতে পারতাম, তাই না ভাই? কিন্তু আমরা হ্যাঁ, এই অন্য কোনো টার্মটাকে উদাহরণও ব্যবহার তো করলাম। এক্সাম থেকে দেবে। হ্যাঁ, এই টার্মটাকে আমরা এই জন্য ব্যবহার করলাম যাতে এই ধরনের ইউজ আমরা শিখে যাই। ওকে, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাজ ফলস, এই নো ম্যান এটাই হচ্ছে বাটটাকে সাবস্টিটিউট করবে আর কি, বাটটা সাবস্টিটিউট করছে, মানে ওদের প্রোনাউন হিসেবে বাটটা বসছে। ওকে, তাহলে নো ম্যান হ্যাজ ফলস আপনি যে মানে ওয়ার্ড কি? গুলো করাচ্ছেন সেগুলোই এক্সাম থেকে আসবে, মানে ওর বাইরে একদমই থেকে কিছু তাই, আসবে না? একদমই তাই, আমি এটাই বলছি। শোনো, আমি এখানে যে শব্দগুলো তোমাদেরকে করাচ্ছি সেই শব্দগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করবে। আমি এখানে যে শব্দগুলো করাবো না সেই শব্দগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে না, এটুকু নিশ্চিত। পরেও যদি এক্সামিনার কিছু ইচ্ছা হয় দিয়ে দেওয়ার, তাহলে তো আর কিছু বলার থাকে না। বুঝতে পারলে ভাই? এগুলো তো আমি দীর্ঘদিন ধরে ওকে, পড়াচ্ছি। এটা শুধু তোমাদের জন্য নয়, আইএল টফেলের পরীক্ষাতেও যারা বসে, মানে যারা বিদেশে যেতে চায়, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা আমেরিকান কান্ট্রিগুলোতে, যারা কাজের জন্য বা যে কোনো কাজের জন্য যখন যেতে চায়, তাদের পরীক্ষা হয়। আমি একটা ইনস্টিটিউটে পড়াতাম একটা সময়, কল্যাণীতে। তো সেই সময় এই জিনিসগুলো কিন্তু পড়াতাম ওখানে। সো এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গ্রামারের জন্য, বেস গ্রামার। তবে এতটা কঠিন দেবে না তোমাদের, যা কিছু দেবে সহজ দেবে। জাস্ট যেহেতু শব্দগুলোর সঙ্গে চলে আসছে, তাই আমি এগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করছি। চলো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে কিসের ব্যবহার জন্য বলেছিলাম যে হ্যাঁ, এটাকে একটা প্রেপোজিশন হিসেবেও ব্যবহার করা যায়। ওকে, দেখো প্রেপোজিশন হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। এটাকে প্রেপোজিশন হিসাবেও ব্যবহার করা যায়। একটা বাংলা বাক্য বলি যে সাহসীরা ছাড়া, এমন লেখো, সাহসীরা ছাড়া, সাহসীরা ছাড়া কেউ, সাহসীরা ছাড়া কেউ পুরস্কারের যোগ্য নয়, পুরস্কারের যোগ্য নয়। দেখো, সাহসীরা ছাড়া
কেউ পুরস্কারের যোগ্য নয়। এটাকে ট্রান্সলেট করো দেখি। নান বাটের ইউজ হবে none but only the brave deserves prize. অনলি করতে গিয়ে আবার পেলে নান বাটের ইউজটা কেমন? নান বাট দ্য ব্রেভস, এমন না? none but the braves deserve the prize, that's all. Prize বা reward. হ্যাঁ, রিওয়ার্ড, ইয়েস। তাহলে নান বাট দ্য ব্রেভস ডিজার্ভ দ্য প্রাইজ। ওকে, তাহলে নান ডিজার্ভ দ্য প্রাইজ, এটা ছিল মেইন পার্ট। নানের পর একটা প্রেপোজিশন ইউজ করলাম, কেন? আমি এই দ্য ব্রেভসকে ইন্ট্রোডিউস করব সেই কারণে। তাহলে দ্য ব্রেভস হচ্ছে নাউন, তাহলে তার আগে বসেছে এটা প্রেপোজিশন। ওকে, তারপর কি ইউজ আছে? অ্যাডভার্ব। ইয়েস, এটা কেন অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। যেমন আমি একটা বাক্য বলি যে আমরা বলি না যে আমি তাকে মাত্র একবার দেখেছি, এরকম কথা। আমি তাকে মাত্র একবার দেখেছি, এই ধরনের কথা আমরা বলি। আমি তাকে মাত্র একবার দেখেছি, এটার ক্ষেত্রে কি করব? I saw him but I once. saw him, yes, very good, very good. I saw him but once. এই once হচ্ছে অ্যাডভার্ব, তাকে ডেসক্রাইব করছে বাট, তার মানে এটাও অ্যাডভার্ব হয়ে গেল। বুঝতে পারলে? সেরকম করে বাটকে আমরা মোটামুটি 4-5টা ইউজে ব্যবহার করতে পারি, অ্যাডভার্ব হিসাবে, প্রেপোজিশন হিসাবে, প্রোনাউন হিসাবে, আর সেটা তো কনজাংশন আছে তো আছেই। ওকে, গেল। এরপর নেক্সট একটা শব্দ নিই, দ্যাট ইজ ডাউন। সো মে আই রাব ইট? এগুলো মুছে দেবো? নোট করছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক। এটা শুধু একটা আরেকবার জানতে, বলি। ডাউন টু আর্থ। হ্যাঁ, কারো মাইক অন থাকলে অফ করে দেবে। আরেকবার বলছি, দেখো এগুলো শুভঙ্কর দা মাইকটা অফ করে দাও। এগুলো নিয়ে না তোমরা কেউ অবাক হবে না বা হতাশ হবে না, যেগুলো তো আমরা বুঝতে পারছি না কি দিয়ে কি হচ্ছে, এটা কি ক্লাস চলছে, কি ব্যাপার, এগুলো তোমাদের কিচ্ছু ভাবার দরকার নেই। আমি জাস্ট যতটুকুন বলছি ততটুকুন নিতে থাকো। বাকি পরীক্ষার মোটামুটি ডেট ঘোষণা হলে আমি তোমাদের ভুড়ি ভুড়ি ইংরেজির এই প্র্যাকটিস সেট করিয়ে দেব, শুধু ইংলিশ পার্টের যতগুলো আছে, যে ধরনের কোশ্চেন ওখান থেকে। মানে স্যার বই থেকে প্র্যাকটিস করব না, তাই তো? হ্যাঁ, বলছি বই থেকে কোনো প্র্যাকটিস করব না, মানে না, বই থেকে করতেই পারো, তোমার বাড়ির যে রুটিন অনুযায়ী যে পড়াশোনা আছে সেটা তোমাকে করতেই হবে, বুঝতে পারছো? সাথে আমাদের ক্লাসে যেগুলো চলছে আমার সেগুলো করতে কাছে হবে। এবার বই থেকে এসপি মনে করো কপি তুমি আছে, কোথাও তাই পড়ছো, সেখানে যদি কোথাও কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই বলবে, সেটাকেও সলভ করব আমি। মানে এটা কোন চ্যাপ্টারের উপর পড়ছে? পার্টস অফ স্পিচ থেকে? এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি হচ্ছে সিনট্যাক্স, বুঝতে পারলে? ডিফারেন্ট ইউজ অফ আচ্ছা। ওয়ার্ডস, সিনট্যাক্সের মধ্যে পড়ে এটা, ঠিক? কারণ সিনট্যাক্স তো তৈরি হয় পার্টস অফ স্পিচ দিয়ে। সিনট্যাক্স মানে কি বলো তো? সিনট্যাক্স একটা অনেক বড় জিনিস। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যের গঠন, অর্থাৎ একটা বাক্যে প্রত্যেকটা শব্দ যে আমরা ব্যবহার করি, সেই শব্দ ব্যবহার করার যে পেছনে অনেক কারণ থাকে, আর তার যে গঠন কাঠামো। দাদা তুমি বিএডটা করে রাখলে হতো, চাকরি পেয়ে যেতে এসএলএসটি তে ইংলিশে পরীক্ষা দিলে। অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়াতে ভাল লাগে না ভাই আমার। আমি তোমাদের বড়দের পড়াতে, তুমি হাই স্কুলে দিতে, বাচ্চাদেরকে দিতে বলেছে। ঠিক আছে, ওটা আর ইচ্ছা নেই ওদিকে আর যাওয়ার। চলো, স্যার আপনি কন্টিনিউ করুন। কি বলছিলাম আমি? ওই যে ওই সিনট্যাক্স। হ্যাঁ, আলাদা সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্স তৈরি করা একটা রীতি, যে কোন পদ্ধতিতে সেন্টেন্স তৈরি হয়। সাবজেক্টটি কেন আগে বসবে, ভার্বই কেন তারপর বসবে, তারপরে কেন অবজেক্ট বসবে, এই সমস্ত রিজন গুলো ওখান থেকে খুঁজে পাওয়া যায়। ওকে, আচ্ছা চলো। ওকে, তারপর একটা শব্দ নিচ্ছি আমরা, দ্যাট ইজ ডাউন, DOWN, ডাউন। সো ডাউনকে আমরা অ্যাকচুয়ালি ডাউন কি, ডাউন দেখে মাথায় আমার মধ্যে প্রথম কি আসবে? প্রিপজিশন।
ভেরি গুড, এটা একটা প্রেপোজিশন, খুব সুন্দর, লিখো। তাহলে প্রথমত এটা একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশন হিসাবে এটাকে লেখো। যেমন একটা বাংলা বাক্য বলি যে আমরা নদী বেয়ে নিচে নামলাম, এরকম একটা লেখো। আমরা নদী বেয়ে নিচে নামলাম। সো এই বাক্যটাকে ট্রান্সলেট করো, এটা নামলাম, বা নদী বেয়ে বলতে কি নদী ধরে, বে বা কেমন একটা হয়ে যায়, নদী ধরে বা নদীর পাড় ধরে, এরকম একটা ব্যাপার বোঝাতে চাইছি। তাহলে এটাকে কি লিখি আমরা? উই ওয়েন্ট ডাউন ডাউনস্ট্রিম the river. Okay, we went down the river. হয়ে গেল। নাও এবার একটা বিষয় হলো যে দাদা এইখানে ডাউনটা কি হবে? এইখানে ডাউনটা কি অ্যাডভার্ব হবে না অন্য কিছু হবে? কারণ ওয়েন্ট কি একটা ইন্ট্রান্সিটিভ চলে গেল দাদা। তো ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে তো ডাউন বসিয়েছো, তার মানে এটা তো অ্যাডভার্ব হওয়ার কথা। কিন্তু আমি বলেছিলাম যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র ওয়ার্ড বসে তাহলে সেটি অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে কি একটি ওয়ার্ড আছে? না, তার মানে এটি অ্যাডভার্ব নয়। আমি যদি এই ডাউনের পরেই ফুল স্টপ দিতাম তাহলে এটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হতো। বুঝেছো কি বলেছি আমি? মানে আমি উই ওয়েন্ট ডাউন মানে কি আমরা নিচে নেমে গিয়েছিলাম, এটা শুধু এরকম বলতাম, যদি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম যদি, তাহলে এটা ডাউনটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হয়ে যেত। কিন্তু যেহেতু আমি ডাউনটাকে এখানে শেষ করিনি, তারপরে আমি আরো একটা নাউনকে ইন্ট্রোডিউস করেছি। তো যখনই আমি নাউনকে ইন্ট্রোডিউস করেছি তখন এটি আর অ্যাডভার্ব থাকলো না, তখন এটি হয়ে গেল প্রিপোজিশন। বুঝেছো সবাই? আবার এই একই সেন্টেন্সটা যদি আমি এরকম লিখে ফুল স্টপ দিতাম যে উই ওয়েন্ট ডাউন, আমরা নিচে নেমে গিয়েছিলাম, তখন ডাউনটা হয়ে যেত অ্যাডভার্ব। ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে দুটো ইউজ শিখলাম, একটা অ্যাডভার্ব ইউজ শিখলাম, একটা প্রিপোজিশন ইউজ শিখলাম। ডাউনকে আর কি ইউজ করতে পারি আমরা? আমরা না ডাউন নাউন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু মানেটা চেঞ্জ হয়ে যায় তখন। এটাকে যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি তো নাউন মানে তখন ওই ঢালু মানে নিচু না, মানে ডাউন মানে নিচু হবে, তখন ঢাল হয়ে যাবে, ঢাল বা এরকম কিছু একটা হবে। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, নাউন হিসাবে ব্যবহার করলে এটা বাংলা মানে কি হয়? ঢাল, এরকম একটা ঢাল বা একটা স্লোপ, এরকম একটা মিনিং চলে আসে। যেমন আমি একটা বাংলা বলি যে লেখো আমরা শীঘ্রই না আমরা শীঘ্রই তালবস্যয় দীর্ঘই, তালবস্যা দীর্ঘ, আমরা শীঘ্রই পাহাড়ের ঘয়ের ফলা হচ্ছে দাদা। ঘরে ফেলা, হ্যাঁ চলো দিয়ে দিয়েছি। আমরা শীঘ্রই পাহাড়ের ঢাল প্রান্তে পৌঁছালাম, এরকমই লেখো, পৌঁছালাম। আমরা শীঘ্রই পাহাড়ের ঢাল প্রান্তে পৌঁছালাম। এটাকে ট্রান্সলেট করো, উই সুন রিচড, গিয়ে পৌঁছেছি তার মানে রিচ করেছি। ওকে, উই সুন রিচড কোথায়? দ্য ডাউনস অফ দ্য হিল। হলো? এইখানে দেখো তো ডাউনস কি হলো, তাহলে একটা আর্টিকেলের পরে বসেছে। এখানে সেন্টেন্সটা কিরকম অকওয়ার্ড লাগছে, পৌঁছাবো বা পৌঁছালাম, এখানে কি শীঘ্রই কথাটা ইউজ হয়? একবার পড়ো, আমরা শীঘ্রই পাহাড়ের ঢাল প্রান্তে পৌঁছালাম, তো এখানে অকওয়ার্ড কি আছে? টেন্সের ক্ষেত্রে বলছো না কোন ক্ষেত্রে বলছো? আমি বলছি যে শব্দটা পৌঁছাবো এখানে তো ইউজ হয়, যখন আমি পৌঁছে গেলাম তখন কি শীঘ্রই কথাটা ইউজ হয়?
সেটাই হচ্ছে আমিও ভাবছি, শীঘ্রই বলছে আবার বলছে পৌঁছালাম, এখানে আমারও একটু ডাউট লাগছে। মানে হ্যাঁ পৌঁছে হ্যাঁ, গেছি। শীঘ্রই পৌঁছালো, কেন ভুল হবে কেন? শীঘ্রই পৌঁছালাম, ঠিকই আচ্ছা আছে তো। আচ্ছা, আমার একটা কথা বলো। ঠিক আছে মনে তো। করো তোমার বাড়িতে অতিথি এসে বসে আছে, আর তুমি কোন একটা জায়গায় ছিলে পাড়ায়, বাড়ি থেকে ফোন গেল, এটা মনে করো যে 1 মাস আগের কথা বলছি, তুমি শীঘ্রই বাড়ি পৌঁছে গেলে, বলা যায় না? যাই তো, শীঘ্রই হচ্ছে অ্যাডভার্ব। তখন অ্যাডভার্বের বলা সাথে যায় যে টেন্সের আমি কোনো শীঘ্রই রিলেশন নেই। পৌঁছাবো। এই শোনো, না না ভাই, ভুল হচ্ছে, আরেকবার শোনো। অ্যাডভার্বের উপরে টেন্সের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, টেন্স শুধুমাত্র কার উপরে কাজ করবে? only one parts of speech, that is ভার্বের ওপর। verb ভার্ব ছাড়া টেন্সের আর কারো উপরে কোনো মানে কর্তৃত্ব নেই। তাহলে শীঘ্রইটা হচ্ছে অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের সাথে কখনোই ভার্বের কোনো ইয়েই থাকবে না। এটা পাস্টে গেল না, ফিউচারে গেল না, কিসে গেল, এটা তার ব্যাপার। কেন আমরা বলতে পারি না আমি শীঘ্রই কাজটি করেছিলাম, আমি শীঘ্রই কাজটি করছি, আমি শীঘ্রই কাজটি করব? তিনটে টেন্সেই তো ব্যবহার হলো, অকওয়ার্ড কিছু নেই। একবার সেন্সটা আরেকবার পড়ো। আমরা শীঘ্রই পাহাড়ের ঢাল ঠিক আছে। প্রান্তে পৌঁছালাম, মানে পাস্ট টেন্স। উই সুন রিচড দ্য ডাউনস অফ দ্য হিল, তাহলে এইখানে ডাউনসটা কি হয়ে গেল? ডাউনসটা হয়ে গেল ঢাল, নাউন হিসেবে ব্যবহার হলো। তোমরা দেখে থাকবে আগেও একদিন একটা শব্দকে আমি নাউন হিসেবে ব্যবহার করেছিলাম, যখনই নাউন হিসেবে ব্যবহার করি তখন একটা এস যুক্ত করে দিচ্ছি, খেয়াল করেছো? দেখবে খাতা, দেখবে পুরোনো খাতা, দেখবে যেখানেই নাউন হিসেবে ব্যবহার হচ্ছে একটা এস যুক্ত হয়ে যাচ্ছে। চলো, আর কি ইউজ আছে এর? এটা অ্যাডভার্বের ইউজ দেখেছিলাম আমরা। এটা স্যার কেন হচ্ছে? দেখো, ডাউনস এখানে এসটাকে যুক্ত করছি, এটা নাউন বোঝানোর জন্য, ঠিক আছে? ও দাদা, ওই আয়রান আর আয়রানস মনে পড়েছে। হ্যাঁ, একদমই তাই, বুঝতে পারছো? আচ্ছা, এবার আর কি ইউজ আছে? প্রেপোজিশন হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল, নাউন হয়ে অ্যাডজেক্টিভ। গেল। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ। পারি, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে চলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো। 3, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে দেখো, আমরা প্রতিনিয়ত জীবনের একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম কি যে মনে করো আমি কলকাতায় গিয়েছিলাম, তো কলকাতায়, আমাদের একটু উল্টো হয়, আমাদের কলকাতা থেকে যে ট্রেনগুলো আমাদের এখানে আসে সেই ট্রেনগুলোকে বলি আমরা আপ ট্রেন, আর আমাদের এখান থেকে যেটা কলকাতার দিকে যায় সেটাকে বলে ডাউন ট্রেন। তা মনে করো যে আমি ডাউন ট্রেনে কলকাতায় গিয়ে কোথাও পৌঁছেছিলাম, তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু ডাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ। চলো একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে হি হি কেম বাই দ্য ডাউন ট্রেন। এর মানে কি? হি কেম বাই দ্য ডাউন ট্রেন, তার মানে সে ডাউন ট্রেনে করে এসছে। ডাউন ট্রেন করে এসেছে। ওকে, তার মানে এইখানে ডাউনটা কি হয়ে গেল? এই ট্রেনকে ডেসক্রাইব করছে না, ট্রেনকে ডেসক্রাইব করে। ওকে, এখানে ডাউন মানে কিন্তু নিচে নয়, এখানে ডাউন মানে ডাউন ট্রেন। ওকে, দাদা, জার্নি টু ডাউন মেমোরি লেন, এখানে ডাউনটা কি হবে? জার্নি টু ডাউন মেমোরি লেন, এখানে অবশ্যই ডাউন অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ সে লেনটাকে ডেসক্রাইব করে দিচ্ছে যে। ওকে, আচ্ছা আচ্ছা। দা হ্যাঁ বলো। বলছি এই ডাউন টু আর্থ যেটা বলে, ওখানে ডাউনটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? ওখানে অ্যাডজেক্টিভ। ডাউন টু আর্থ, এখানে ডাউনটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে ইউজ হচ্ছে। ওকে, হি ইজ ডাউন টু আর্থ, সরি, এখানে তোমার অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, হি ইজ ডাউন টু আর্থ। ওকে, সে মাটির কাছাকাছি থাকা লোক, অ্যাডভার্ব। ওকে, কপুলেটিভ ভার্বের পরে বসছে অ্যাডভার্ব, কাকে ডেসক্রাইব করছে? হিকে, ওই ব্যক্তিটাকেই ডেসক্রাইব করছে। হ্যাঁ হিকে ডেসক্রাইব করছে। ডাউন টু আর্থ মানে সে যে মাটির কাছাকাছি জোড়া থাকা। যদিও একটা কথা শুনে রাখো, ডাউন টু আর্থ এগুলোকে বলা হয় হচ্ছে তোমার কম্পাউন্ড প্রেপোজিশন বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মধ্যে এগুলো পড়বে। তো ওই জায়গা থেকে কখনোই তোমায় ওইভাবে প্রশ্ন করবে না। এই যে প্রশ্নগুলো করার কথা, পার্টস অফ স্পিচ নির্ণয় করো, ওখান থেকে করবে না। এবার এখানে দেখো, এক্সামিনার ডব্লিউবিসিএস এর খুব ফেভারিট, এই জায়গাটায় শূন্যস্থান দিয়েও কোয়েশ্চেন করে। এটাকে ডিলিট করে দিয়ে এখানে একটা শূন্যস্থান দেবে। হি কেম ড্যাশ দ্য ডাউন ট্রেন,
সো এখানে বাই লিখতে হবে। ট্রেনে করে আসলে, কোথাও কোনো যানবাহনে চড়ে আসলে বাই ইউজ করি, আর যদি পায়ে হেঁটে আসতো তাহলে কি হতো? অন ফুট। অন ফুট on. হতো। ওকে, সো এখান থেকে শূন্যস্থানও কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, একটা মজার একটা ইউজ দেখি আমরা, এর 4 নাম্বার 5 নাম্বার ইউজ যেটা হবে সেটা হচ্ছে ভার্ব হিসাবে। হ্যাঁ, ডাউনকে না ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে ডাউনকে ভার্ব হিসাবে ইউজ করলে এর মিনিংটা নেগেটিভ মিনিং হয়, ঠিক আছে? যেমন আমি একটা বাংলা বাক্য বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম কি যে লেখো যে হার বা পরাজয়, পরাজয় লেখো। পরাজয় তার মনোবল, পরাজয় তার মনোবল ভেঙে দিল, ভেঙে দিল। পরাজয় তার মনোবল ভেঙে দিল, এটাকে ট্রান্সলেট করতো। The defeat ব্রোক ডাউন। the defeat downed his heart. ওকে, এই দেখো কত সুন্দর একটা ইংরেজি, the defeat downed his heart। এখানে ডাউন্ড মানে ভেঙে দেওয়া, লোয়ার করে দেওয়া। এখানে ডাউন্ড মিন্স লোয়ারিং, লোয়ারিং কমিয়ে দেওয়া, নিচু করে দেওয়া, মান কমিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এই সেন্সে ব্যবহার হয়। ওকে, বুঝলে? এরপর আসো ইদার। অনেক সময় যে বলে যে তার প্রেস্টিজ ডাউন হয়ে গেল, ডাউন করে দিল, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, টাইপের। একদমই তাই। ইউ ডাউন্ড মাই প্রেস্টিজ, এটাও কেন ভার্ব হিসাবে ইউজ হলো। আবার দেখো, ইউ আর ট্রাইং টু ডাউন মাই প্রেস্টিজ, এখানেও ডাউনটা কিন্তু ভার্ব হিসাবে ইউজ হলো, ইনফিনিটিভ। হ্যাঁ, বুঝতে পারলে? একদম। আর ব্যাটারি চার্জ ডাউন, এটা কি স্যার ভার্ব হিসেবে ব্যবহার হবে? অবশ্যই, অবশ্যই হবে। যেমন ডাউন মানে কি, কমিয়ে দেওয়া, লোয়ার করে দেওয়া, নিচু করে দেওয়া, এরকম একটা ব্যাপার ডাউন হিসেবে হয়, ঠিক আছে? ওকে, এরপর নেক্সট শব্দে যাই, দ্যাট ইজ ইদার। এরকম করে বহু শব্দ আছে করানোর মতো, কিন্তু এই ক্লাসটিতে যদি তোমরা ইন্টারেস্ট না পাও তো এটাকে আমি আর কন্টিনিউ করব না। নেক্সট অন্য কোনো টপিক একটা দেখবো, ঠিক তো যেটা স্যার। হচ্ছে না না দাদা, এইটা একটু ভালোভাবে বুঝিয়ে দিলে পার্টস অফ স্পিচ গুলো খুব উপকার হবে। খুব উপকার হবে। এবং এখান থেকে কি দেখো, আমি যতগুলো শব্দ করাবো মোটামুটি এখানে কতগুলো আছে, বেশ কতগুলো আছে বলার মতন আমার, সেগুলো করে ফেললে একবার দেখবে যে এই ধরনের কোয়েশ্চেনে সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আচ্ছা, ইদার শব্দটাকে দেখো। দেখো, ইদার মানে যে কোনো একজন, ঠিক আছে? কজনের মধ্যে যে কোনো একজন, মনে রাখবে দুজনের মধ্যে। হ্যাঁ, অনলি টু, অনলি টু, শুধুমাত্র দুজনের মধ্যে হলে ইদার ইউজ করবে, আদারওয়াইজ দাদা আমি একটা ফোন ধরে আসছি। হ্যাঁ অবশ্যই। ইদারকে আমরা জেনারেলি কনজাংশন হিসেবে ব্যবহার করি, ইদার মানে কনজাংশন। তো ইদার কনজাংশন ছাড়াও এটাকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, এবং তার সাথে সাথে না ইদারকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে তিনটি ইউজ বললাম। ইদার দেখা মাত্র আমাদের মাথায় আসে যে না, এটা একটা কনজাংশন। এবং কেমন ধরনের কনজাংশন? অবশ্যই কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। আর দুই, এটাকে আমরা আর কিভাবে ব্যবহার করতে পারি? প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, প্রোনাউন। আর একটা কি বললাম, এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি। দেখো, কনজাংশন হিসেবে যখন আমরা ইউজ করছি, আমরা বলি না যে ইদার হি অর, ইদার হি অর শি উইল গো, হয় সে না হলে সে যাবে। হ্যাঁ, মানে হয় ছেলেটি না হলে মেয়েটি যাবে। ওকে, সো এই ক্ষেত্রে ইদার কি হলো? কনজাংশন হলো, কনজাংশন হলো। ওকে, এবং অর রয়েছে, তাই এটাকে বললাম কোরিলেটিভ কনজাংশন। এটা প্রোনাউন কখন হয়? প্রোনাউন কখন হয়? যখন আমি একটা বাংলা বাক্য লিখব যে তাদের মধ্যে, তাদের মধ্যে যে কোনো একজন যাবে, যে কোনো একজন যাবে, তাদের মধ্যে যে কোনো একজন যাবে বা যেতে পারে, এরকম একটা ব্যাপার।
তাহলে এইটার ক্ষেত্রে ট্রান্সলেট করো দেখি, তাদের মধ্যে যে কোনো একজন যাবে বা যেতে পারে। Either of them will go. ইদার অফ দেম, Will go. ইদার অফ দেম, ভেরি গুড, ইদার অফ দেম উইল গো, তাদের মধ্যে একজন যাবে, ইদার অফ দেম উইল গো। সো এইখানে ইদারটা কি হিসাবে কাজ করছে? বিশুদ্ধ রূপে, প্রোনাউন রূপে কাজ করছে। ওকে, আর অ্যাডজেক্টিভ হলে কি হয়? অ্যাডজেক্টিভ হলে না পাশাপাশি হয়ে যায়, একটা সেন্স আসে। যেমন আমি একটা বাংলা বাক্য বলি, বললাম যে রাস্তাটির রাস্তাটির দুই পাশে, রাস্তাটির দুই পাশে ঘরবাড়ি আছে, ঘরবাড়ি আছে, রাস্তাটির দুই পাশে ঘরবাড়ি আছে, এরকম করে বললাম। তাহলে এটাকে ট্রান্সলেট করো দেখি। there are houses, there are houses on either side of the road। এই যে সাইড নাউন, আর এই সাইড নাউনকে ডেসক্রাইব করছে ইদার কথাটি, মানে বিশুদ্ধ রূপে অ্যাডজেক্টিভ। ওকে স্যার একটু কাইন্ডলি তিনটে একবার একটু আপনি রিডিং করে দেবেন, আমি বেরিয়ে গেছিলাম হট করে, ওকে, একটুখানি যদি একটু এখানে কাইন্ডলি আমি করেন। বললাম যে যখন আমি ইদারকে কনজাংশন হিসেবে ব্যবহার করছি, তখন এটা কোরিলেটিভ কনজাংশন হিসেবে ইদার অর, নিদার নট যেরকম আছে না, ওরকম হয় ইউজ, যে ইদার হি অর শি উইল গো। প্রোনাউন হিসেবে যখন ইউজ করছি, তখন একটা বাংলা বাক্য লিখলাম যে তাদের মধ্যে যে কোনো একজন যাবে, মানে ইদার অফ দেম উইল গো। ওকে, আর এটাকে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, তখন একটা বাংলা বাক্য লিখলাম যে রাস্তাটির দুই পাশে ঘর বাড়ি আছে, তার মানে কি দেয়ার আর হাউসেস অন ইদার সাইড অফ দ্য রোড। তাহলে এখানে ইদার সাইড, দুই পাশ, এই পাশটাকে ডেসক্রাইব ওকে করছে। তো সাইডটা হচ্ছে নাউন, তাকে ডেসক্রাইব করছে এই কথাটি। ওকে, ওকে বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে ইদারকে আমরা তিনটে ভাবে ব্যবহার করতে পারি। হ্যালো, হ্যাঁ, চলো তারপরে শব্দ দেখো। একটা শব্দ আছে না, এলস। এলস, এলস মানে কি? এলস মানে অন্য, বাংলাতে বলি অন্য, সেই এলস মানে অন্য। তো এলসকে দেখে মোটামুটি আমাদের মাথার মধ্যে কি আসে? দেখো, এলসের খুব সুন্দর আজকে একটা ইউজ তোমরা শিখবে। তোমরা বলো না যে এনিওয়ান এলস, এরকম শুনেছো কখনো বলতে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দাদা। ইট ক্যান বি ডান বাই এনিওয়ান এলস। ওকে, এরকম বলে শব্দ। তো এনিওয়ান এলস, আবার এরকম বলতে শুনেছো যে আমি তাকে যে কোনো জায়গায় একটা খুঁজে পেয়েছি, মানে আই ফাউন্ড হিম এনিওয়্যার এলস বা সামওয়্যার এলস, এরকম বলতে শুনেছো? হ্যাঁ। আচ্ছা, তারপর আই হ্যাভ নাথিং এলস টু ডু, এরকম বলতে শুনেছো? হ্যাঁ, এটা তো অনেকবারই শুনেছি। হ্যাঁ, এই তো এইরকম ক্ষেত্রে কোন জায়গায় অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কোন জায়গায় অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এলস তিনটে ব্যবহার আছে এলসের। এক তো এলসকে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, এলসকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, আর এলসকে আমরা না আরেকটা ব্যবহার কি হবে, কনজাংশন, কনজাংশন হিসাবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তিনটে ইউজ। দেখো, আমি বাংলা বাক্য লিখে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাডভার্বের ক্ষেত্রে আমি একটা বাংলা বাক্য লিখছি যে আমি এটিকে অন্য কোথাও পেয়েছি, আমি এটিকে অন্য কোথাও পেয়েছি, এটা একটা বাক্য। আর অ্যাডজেক্টিভের জন্য লেখো যে আমার আর কিছু করার ছিল না। আর একটা লেখো আমি জানতাম না, আমি জানতাম না, নইলে আমি আসতাম, নইলে আমি আসতাম।
দেখো এই ধরনের কথা আমরা বলি। প্রথমটার থেকে শুরু করো। আমি এটিকে অন্য কোথাও পেয়েছি, ট্রান্সলেট করো। আই I found found it, it elsewhere. I found it another somewhere else. else. I found it somewhere else. এই যে অন্য কোথাও, অ্যাডভার্ব সেই অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে, তার মানে এটাও অ্যাডভার্ব। ওকে, আবার দেখো I had nothing, এই নাথিং নাউন হিসেবে কাজ করছে, আমার কিছুই করার ছিল না। তো এর পাশে যখন এলস দিচ্ছি, নাউনকে যে ডেসক্রাইব করবে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, হ্যাঁ কি না? তারপরে বসিয়ে দাও টু ডু, টু ডু। দ্যাটস অল। আই হ্যাড নাথিং টু ডু, আমার কিছুই করার ছিল না। সো বুঝতে পারছো যে একটা অ্যাডভার্বের পরে বসছে, একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে বলে এখানে অ্যাডভার্ব হয়ে গেল, একটা নাউনকে ডেসক্রাইব করছে বলে এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার এখানে কনজাংশন হিসেবে করলে এই বাক্যটাকে ট্রান্সলেট করো, আমি জানতাম না নইলে আমি আসতাম, তাহলে কি লিখবে? আই ডিড নট নো। Didn't know. ওকে, এই শোনো, ডিডেন্ট নো মুখেও বলবে না, লিখবেও না, ঠিক? কারণ পরীক্ষার খাতায় লিখলে কিন্তু মার্কটা কমবে, বুঝেছো? দেখো যখন তোমরা কিছু লিখছো, ডেসক্রিপটিভ রাইটিং করছো হ্যাঁ না, স্যার, আমি আলাদা করে লিখেছি কিন্তু হ্যাঁ বললাম ঠিক 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 ঠিক, এটা ওই জন্য বলছি যে সবসময় এটা মাথায় রাখবে, ডেসক্রিপটিভ রাইটিং এ কখনোই কন্ট্রাক্টেড ফর্ম লেখা যায় না, লিখবে না, যদি কিনা সেটা কোনো ডায়ালগ বা কিছু একটা স্টেটমেন্টের মধ্যে না আসে। তো ওকে, তাহলে আই ডিড নট নো এলস আই উড হ্যাভ কাম। বলো তো দেখি, এই যে আই উড হ্যাভ কাম, এটা কিসের ইউজ হলো? স্যার আসতাম আর কি, তখন ওটা ভবিষ্যতে ছিল। এইটাকে তোমাদের আমি শিখিয়েছি তো গ্রামারের ক্লাসে। আই উড হ্যাভ কাম, আমি তো আসিনি না, কন্ডিশনাল। অতীতে যে কাজটা হয়নি, আরেকবার বলো, অতীতে যে কাজটা হয়নি সেটা লেখার জন্য আমরা কি ইউজ করি? ফিউচার ইন দ্য পাস্ট। আরেকটা নাম বলেছিলাম আনরিয়াল পাস্ট, মনে পড়ছে? আনরিয়াল পাস্ট। আচ্ছা বলো দেখি, পাস্ট মানে যেটা সেটা তো রিয়াল, হ্যাঁ কি না? পাস্ট মানে যে কাজটা হয়ে গেছে, তাহলে সেটা তো রিয়াল 100%। কিন্তু অতীতকালে যে কাজটা হওয়ার কথা ছিল হয়নি, তাহলে সেটাকে কি বলবে? আনরিয়াল পাস্ট বলবে না? তাহলে ফিউচার ইন দ্য পাস্ট কেন হলো? মনে করো যে আমি বললাম কি, আজকের দিনে দাঁড়িয়ে আমি বললাম যে কালকে আমি স্কুলে যাব, কালকে কোনো একটা কারণে আমি স্কুলে যেতে পারলাম না, পরশুদিন গিয়ে কি বলবো আমি? কালকে আমি স্কুলে যেতে পারতাম, এটা বলবে তো? তার মানে আজকের দিনে যেটা ফিউচারে, সেটা যখন অতীতে চলে যাবে, তখন সেই কাজটা যদি না হয়, তাহলে সেটাকে বলি ফিউচার ইন দ্য পাস্ট বা আনরিয়াল পাস্ট, এটাকে বলি। তো এই আই উড হ্যাভ কাম, এটা আনরিয়াল পাস্টের অংশ। ব্যাস, ছেড়ে দাও, তারপরে বলো। দেখো আই ডিড নট নো, এটা একটা ক্লজ, আই উড হ্যাভ কাম এটা একটা ক্লজ, এই দুটো ক্লজকে জুড়েছে হলো এই এলস। ওকে, সেটা কনজাংশন। এবার এলস মানে কি? নইলে। এলস মানে কি? নইলে, ওই সেন্সেই আসছে, কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ পার্ট। ওখান থেকে তাই ভাবছি স্যার যে হ্যাঁ, এখানে তুমি এরকম নইলেও বলতে নইলে পারো এটার আছে। বাংলা, বা তাহলেও বলতে পারো। আচ্ছা নইলে না বলে যদি আমি এখানে তাহলে লিখতাম, তাহলে কি হতো? আমি জানতাম না, তাহলে আমি হতো। আসতাম, বুঝতে পারছো? সেইখানে নইলে তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ এই দিকে যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট কনজাংশন, দুটো ক্লজকে জয়েন করেছে, মিন্স কনজাংশন, দ্যাটস অল। ওকে, চলো আরেকটা শব্দ নাও, এনাফ। সো এটাকে রাব করবো, মুছে দেবো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এনাফ, ENOUGH, এনাফ। চলো দেখো, এনাফ মানে কি? এনাফ মানে যথেষ্ট, ঠিক আছে না? তো এনাফকে দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে চলে আসে যে হ্যাঁ এনাফ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এনাফ সবসময় অ্যাডজেক্টিভ নয়, এনাফ তো অ্যাডভার্বও হতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে
যে একটা শব্দ অন্য কোন শব্দটাকে ডেসক্রাইব করছে কিনা সেটা দেখতে হবে, এবং ডেসক্রাইব করলে কাকে করছে সেটা দেখতে হবে। নাউন কে করছে, ভার্ব কে করছে, অ্যাডভার্ব কে করছে, অ্যাডজেক্টিভ কে করছে, তাহলেই আমরা আমাদের পার্টস অফ স্পিচের উত্তর খুঁজে পেয়ে যাব। ওকে, নাও চলো সবার প্রথমে আমরা অ্যাডজেক্টিভের ইউজ দেখি। এক, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে যখন হয়, আমি একটা বাংলা বাক্য বলছি যে লেখো যে সেটা বোঝার মতো, সেটা বোঝার মতো, সেটা বোঝার মতো আমার যথেষ্ট বোধ ছিল। এ ধরনের কথা আমরা বলি না, যে সেটা বোঝার মতন যথেষ্ট বোধ আমার ছিল, বলি। দেখো কোথায় বসবে সেটা খেয়াল হ্যাঁ রাখো। স্যার। এটাকে ট্রান্সলেট করলে পাবে কি, I had perception, I had perception enough to know that। দেখো সেটা বোঝার মতো আমার যথেষ্ট বোধ ছিল, তাহলে I had perception enough to know that। সো পারসেপশন কোন পার্টস অফ স্পিচ? বিশুদ্ধ রূপে নাউন। সো নাউনকে ডেসক্রাইব করছে যে, তাই এটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবার খেয়াল করো, আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি অ্যাডভার্বের জন্য। অ্যাডভার্বের জন্য দিচ্ছি যে আমি ধরো একটা বাক্য বললাম যে বললাম যে লেখো, আমি বললাম যে রাম আমাকে সাহায্য করার মতো। আচ্ছা, মতো বানানে কি তয় ওকার দেবো নাকি না মত? না স্যার, আচ্ছা, রাম আমাকে সাহায্য করার মতো সদয় ছিল। এটা বলো তো দেখি, রাম আমাকে সাহায্য করার মতো সদয় ছিল। এই ধরনের বাংলায় জন্য আমরা ইংরেজিতে কি লিখবো? Ram was enough kind to help me. রাম ওয়াজ কাইন্ড এনাফ। ওকে, রাম ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প মি। দেখো দুটো সেন্টেন্সের গঠন কিন্তু সেম, অথচ একটা জায়গাতে অ্যাডজেক্টিভ হলো, একটা জায়গাতে অ্যাডভার্ব হলো। কেন? কাইন্ড কোন পার্টস অফ স্পিচ? ওটা নাউন কে আর এটা অ্যাডজেক্টিভ কে। একদমই তাই, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে যে ডেসক্রাইব করবে সে অ্যাডভার্ব হয়ে গেল, যে নাউনকে ডেসক্রাইব করবে সে অ্যাডজেক্টিভ হয়ে গেল। যে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর এনাফ ওকেই করলো। বুঝতে পেরেছি আমরা সবাই এটা দুটো এক্সাম্পল থেকে? স্যার বলছে যে পারসেপশনের আগে যদি এনাফটা দিতাম, ওটাই তো মানে সেন্টেন্সটা ঠিক ঠিক লাগছে। হ্যাঁ দেখো, ওটা দিলে ওটা অ্যাডজেক্টিভ হতো তো। আর একটা কথা শোনো, হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছো। এনাফ কথাটিকে আমরা সবসময় নাউন বা অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করি। কিসের জন্য? সেন্টেন্সের মাত্রাটাকে বাড়ানোর জন্য। ওকে, দেখো সেটা বোঝার মতো আমার যথেষ্ট বোধ ছিল, এটা কি একটা জেনারেল স্টেটমেন্ট নাকি একটু এমফাসাইজড স্টেটমেন্ট? এমফাসাইজ করা। রাম আমাকে সাহায্য করার মতো সদয় ছিল বলেই তো আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। এই বক্তব্যটি সাধারণ স্টেটমেন্ট নাকি এমফাসাইজড? হ্যাঁ, যার কারণে এনাফকে পরে ব্যবহার করা হয় এই ছিল মানে বক্তব্যের মাত্রাটাকে বৃদ্ধি করার জন্য। ওকে স্যার, যদি নলেজের ক্ষেত্রে বলি এনাফ নলেজ, তো সেটা বলা যাবে না? হ্যাঁ মানে অবশ্যই নলেজ বলা এনাফ যাবে। বলতে হবে। আই হ্যাভ এনাফ নলেজ, মানে নলেজ আমার এনাফ। যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু যখনই তুমি বললে, ভালো করে শোনো, তুমি শুধু এটুকুন বলতে চাচ্ছ যে আমার যথেষ্ট জ্ঞান আছে, আই হ্যাভ এনাফ নলেজ, ওকে, টু ডু ইট। ওটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা একটা জেনারেল স্টেটমেন্ট হলো। কিন্তু যখন তুমি বলছো যে আই হ্যাভ নলেজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট, তার মানে তুমি এমফাসাইজ করছো, নিজের
বোধগম্যতাটাকে জোর দিয়ে বোঝাচ্ছ, বুঝলে? আমরা হ্যাঁ যেমন স্যার। বাংলা ভাষায়, ভালো করে শোনো, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন আমরা টোন দিয়েই অনেক কিছু বুঝিয়ে ফেলি, টোন 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 ইউজ করে। আমি পাগল, এখানে কি কোশ্চেন মার্ক আছে কোথাও? কিন্তু তোমার টোনেই বোঝা যাচ্ছে তুমি প্রশ্ন না করছো স্যার, পাগল, কিন্তু কোশ্চেনের মতোই লাগছে। বুঝতে পারলে? আবার দেখো, আমি পাগল এর মানে স্টেটমেন্ট, তুমি নিজে বলছো তুমি পাগল, কিন্তু যখনই তুমি টোনটাকে চেঞ্জ করবে আমি পাগল, তখন তুমি কোশ্চেন করছো। তাহলে এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, তাই আমরা এটা বলছি, বুঝে ফেলছি। এবার ইংরেজিটাও যদি এইটা বলতে দাদা সেই 2018-19 সালের কথাগুলো মনে পড়ে গেল। আমি চোর, মদন চোর, মুকুল চোর। ওকে, ঠিক, একদমই তাই। এই যে বললেন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি চোর, মুকুল চোর, মদন চোর, তার মানে কি তিনি প্রশ্ন করছেন যে না, তারা চোর না। বুঝাতে না চেষ্টা স্যার, করছেন আর যে না। এখানটা আর এইটা বলাতে স্যার আমার একটা মনে পড়লো, সেটা হচ্ছে আপনি দেখেছেন কিনা জানি না, সেটা হচ্ছে পিকে সিনেমার আমির খান জেলে বসে বলছিল আচ্ছা ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক, আচ্ছা। আচ্ছাটাকে আমরা কত রকম ভাবে বলি, মানে একটা একদমই আচ্ছা তাই। হাজার রকম একটা ব্যাপার যার আছে। যেমন নেটিভ ল্যাঙ্গুয়েজ সে সেই টোনটাকে ইউজ করে। যেমন ইংরেজরা দেখবে হুম, মানে কোন একটা বক্তব্য হয়েছে সেই হুম দিয়েই বোঝানো যাচ্ছে আচ্ছা তাই সত্যি, বুঝতে পারছো? কিন্তু যখন আমরা কোনো সেন্টেন্স হ্যাঁ স্যার। লিখবো সেই সেন্টেন্সের মাত্রা তো আর আমি এক্সামিনারকে গিয়ে বলবো না, কানে কানে তো আর বলবো না যে ভাই এটা কিন্তু আমি জোর দিয়ে বলেছি, এটা জেনারেল স্টেটমেন্ট নয়। তো এটা তো করবো না, এই জন্য লেখার ভাবনাটা এমন হওয়া উচিত। ওকে, হ্যাঁ দাদা, সেই হোয়াটসঅ্যাপে তাহলে আমরা স্যার যখন গুড উ গুড বলি, এনাফ দিয়ে একটা ইয়ে কি হতে পারে? হ্যাঁ চলো। আর হ্যাঁ, কি বললে? ওই যে স্যার আমরা গুড যখন এনাফ। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ, গুড এনাফ মানে যথেষ্ট ভালো, ঠিক আছে? এনাফ গুড, এটা ব্যাড ইংলিশ, গুড এনাফ গুড ইংলিশ। অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব হবে অবশ্যই, গুডকে ডেসক্রাইব করছে। চল আরেকটা ইউজ দেখো, এটার আরেকটা ইউজ কি বলেছিলাম 3 নম্বরে এনাফের, নাউন। ইয়েস, নাউন হিসেবে দেখো এটাকে ব্যবহার করো। দেখো আমি বললাম যে আহ, 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 আচ্ছা, এটা বাংলা কেমন হবে আমি লিখছি, তোমরা ট্রান্সলেট করো। যেমন আমি বললাম যে we have uh, we have had enough of troubles. We have had enough of troubles মানে আমরা অনেক সমস্যা পেরিয়ে এসেছি, বা এরকম একটা সেন্স থেকে লিখলাম। ওকে, so we have had enough of troubles. Okay, we have had what? Enough of troubles. সেটা কি হয়ে গেল? এনাফ অফ ট্রাবল। এটা হয়ে গেল কম্পাউন্ড নাউন, বুঝতে পারলে? সেইখানে কিন্তু এনাফ চোখ কান বুঝে কি হয়ে যাবে বলো তো? নাউন হয়ে যাবে, ঠিক আছে? দাদা এগুলো কি এরর কারেকশন হিসেবেও দিতে পারে? না, এটা জাস্ট ওই পার্সল ফিজ ফাইন্ড করার জন্য দিতে পারে। ওকে, আচ্ছা, এবার নেক্সট একটা শব্দ নাও, ইভেন। ইভেন, ইভেনকে আমরা 3টে ভাবে ব্যবহার করতে পারি। এক, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, 3টে ইউজ আছে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ভার্ব হিসেবে ব্যবহার করলে এর বাংলা মানে দাঁড়ায় কি বলতো? সমান। সমান, যেমন আমি বললাম যে যে চলো আমরা মাটিটাকে সমান করি, মনে করো মাটি উঁচু নিচু আছে, সেটাকে সমান করি, তাহলে কি বলবো? লেটস মেক দ্য গ্রাউন্ড ইভেন। লেট আস ইভেন দ্য গ্রাউন্ড, দরকার নেই মেক দেওয়ার। লেট আস ইভেন দ্য গ্রাউন্ড, চলো আমরা গ্রাউন্ডটাকে ইভেন করি, সমান করি। এখানে ইভেন মানে এটা বাংলা মানে কি দাঁড়ালো? সমান করা।
সমান করা বা সমতল করা, ঠিক আছে? এটা ভার্ব হয়ে গেল। অ্যাডভার্বের ক্ষেত্রে একটা বাক্য বলছি যে যেমন আমরা বলি না যে সে কি এমনকি বিপদের সন্দেহ করে। যেমন আমি ইংরেজিটা লিখছি, ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, এমনকি সে বিপদের সন্দেহ কি করে, কোয়েশ্চেন মার্ক। সো এখানে ইভেন কথাটি কাকে ডিসক্রাইব করছে? ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার? ডেঞ্জারকে হ্যাঁ, সাসপেক্ট কে, এমনকি কি সে সন্দেহ করে, এটা ভার্ব। তাহলে ভার্বকে যে ডিসক্রাইব করে সে কি হবে? অ্যাডভার্ব হবে। এবার অ্যাডজেক্টিভ দেখো, মনে করো যে এই নাউনের সেন্সটাতে এখানে আসবে, সমান সেন্সে ব্যবহার করা যেতে পারে নাউনে, অ্যাডজেক্টিভের মধ্যে। যেমন মনে করো একটা কোনো ম্যাচ চলছে, কোনো একটা ম্যাচ, ঠিক আছে? সেই ম্যাচে কে জিতবে বা কে, ম্যাচ বাদ দাও, শেয়ার মার্কেট মনে করো। শেয়ার মার্কেটে যখন বার গ্রাফগুলো উঠছে, কোনোটা একবার উঁচু নিচু হচ্ছে, দুটো চার্ট, একবার এটা উঁচু হয়ে যাচ্ছে, একবার এটা নিচু হয়ে যাচ্ছে, একবার এটা উঁচু হচ্ছে, একবার এটা নিচু হচ্ছে, এরকম সিচুয়েশন হচ্ছে। তো এরকম হলে আমরা বলি না যে সম্ভাবনা সমান সমান, বলি না যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, সেই সম্ভাবনা সমান সমান, এরকম বলি। তো সেই সেন্স থেকে লিখছি, দ্য চান্সেস আর ইভেন, দ্য চান্সেস আর ইভেন। এখানে এটার মানে হচ্ছে সমান সমান, সমান সমান, সেই সমান সমানের অর্থে এটা। এবং এটা কোন পার্টস অফ স্পিচ হলো? অ্যাডজেক্টিভ। ওকে, কেন? কপুলেটিভ ভার্বের পরে বসেছে তাই অ্যাডজেক্টিভ। দ্য চান্সেস আর ইভেন, তার মানে সম্ভাবনাগুলো সমান সমান আছে, যে এটা হ্যাঁ উঠতেও পারে নিচে নামতেও পারে। ওকে দাদা বলো। বলছি এগুলো না পড়ছি কিন্তু খুব ভুলেও যাচ্ছি, মানে কিভাবে অতগুলো মনে রাখবো আমি বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে আমার একারই সমস্যা না সবাই না, করেছে সেটা এটা বুঝতে তোমার, পারছি আমি না। বলি এটা তোমার একার সমস্যা না, এটা সবার সমস্যা হচ্ছে। যারা যারা এখানে ক্লাস করছে প্রত্যেকেরই এটা হচ্ছে যে হাই ভগবান, এই সমস্ত কি পড়াচ্ছে দাদা, এগুলো মনে রাখবো কি করে, ফালতু জিনিস হাবি যাবি এরকম মনে হচ্ছে। কিন্তু এগুলো এই যে আমারও একবার হচ্ছে কানে স্যার। দেখছো, আমি জানি তো কি মনে হবে তোমাদের, সেটা আমাকে বলতে হবে না, আমি জানি। কিন্তু এই যে একবার এটা জানছো, শুনছো, বুঝছো, তাই যখনই এমন ধরনের কোয়েশ্চেন আসবে তখন আমার এই কথাগুলো মনে পড়বে তোমাদের। কি মনে পড়বে? এই দাদা বলেছিল এই শব্দটাকে যদি ডেসক্রাইব করে তাহলে অ্যাডভার্ব হতে পারে, এই শব্দটাকে যদি ডেসক্রাইব করে নাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এই আচ্ছা প্রেপোজিশনের পরে বসলে তো নাউন হয়। এই কথাগুলো মনে পড়বে আর তখনই তোমরা উত্তরটা করতে পারবে। এগুলো তোমরা সবাই জানো ভাইয়া আমার, বুঝেছো কি বলেছি? এইসব জিনিসগুলো মুখস্থ করা যায় না, এগুলো বুঝে মানে একদমই তাই, একটু জাস্ট সেন্টেন্স কনসেপ্ট মতো হিসেবে দেখো। মনে রাখলে এইখানে আমি যে সেন্টেন্সগুলো লিখছি এগুলো বেশি একদম আমার মন থেকে যে সেন্টেন্সগুলো আসছে আমি সেটাই লিখে দিচ্ছি। এবার এটাই যে পরীক্ষাতে থাকবে এমন তো হয় না, পরীক্ষাতে অন্য কিছু সেন্টেন্স থাকতে পারে, কিন্তু এই কোশ্চেনটা যখন আসবে পরীক্ষাতে তখন যেন তোমাদের মনে না হয় হায় ভগবান এটা আবার কি। বুঝতে পারলে কি বলেছি? এটা আমাদের অনেক পরীক্ষা নিয়ে। হ্যাঁ, যেমন এই এনাফ দেখে যে কেউ এটাকে তো অ্যাডজেক্টিভ টিক মেরে চলে আসবে বা যে কেউ অ্যাডভার্ব টিক মেরে চলে আসবে, কিন্তু এটা যে নাউনও হতে পারে সেটাই আমরা এই ক্লাসের মধ্যে শেখার চেষ্টা করছি। ওকে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ দাদা। বেশ, আমাদের কাছে প্রচুর সময় থাকলে এরকম বহু শব্দ আছে যে শব্দের ডিফারেন্ট পার্টস অফ স্পিচে কিভাবে ইউজ হয় এটা আমরা মূলত সেন্টেন্সটাকে ভালো করে পড়ে সেটার মানেটাকে আগে বোঝা। একদম। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স বলি, দেখো আমি বললাম কি হোয়ার ইউ কাম ফ্রম, আমরা এই সেন্টেন্স বলি কিনা বলি না? হোয়ার ইউ কাম ফ্রম বা হোয়ার ডু ইউ কাম ফ্রম এমন বলো, একই কথা। সো এই যে ফ্রমটা লাস্টে ব্যবহার করলে, এই ফ্রমটা কোন পার্টস অফ স্পিচ? হোয়ার ডু ইউ কাম ফ্রম, সেন্টেন্সটা লেখো চলো।
where do you come from? কোশ্চেন তুমি কোথা থেকে এখানে এসেছো? বললো যে ফ্রমটার নিচে দাগ দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ বলো। তো ফ্রম আমরা জেনে এসেছি যে ফ্রম তো প্রেপোজিশন হয়, তাহলে প্রেপোজিশন অপশনে থাকবে, কিন্তু এই ফ্রমটা কি প্রেপোজিশন না, এই ফ্রমটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। বুঝতে পারছো কি বলছি? কেন অ্যাডভার্ব হলো? কাম কেমন ভার্ব কে ডেসক্রাইব করছে। কামকে describe করছে। ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই নয় কি? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটা ওয়ার্ড বসলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব। আশা করছি আমি বোঝাতে পেরেছি, তাই না? আরো ভালো করে খেয়াল করো, গো ইন বলে ফুল স্টপ দিলাম, এখানে ইন কি প্রেপোজিশন? নো, ভিতরে আসে। Adverb. ইন হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আবার বললাম গো ইন দ্য বক্স বা ইন দ্য রুম, এমন বললাম, এই ক্ষেত্রে ইন কি হয়ে গেল? প্রিপোজিশন। প্রেপোজিশন হয়ে গেল। এটাই বোঝা, এটাই আমরা ক্লাসে শেখার চেষ্টা করছি, যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো, কোথায় প্রিপোজিশন বলবো, কোথায় নাউন বলবো, কোথায় ভার্ব বলবো, কোথায় অ্যাডজেক্টিভ বলবো, দ্যাটস অল। এটাই উদ্দেশ্য। ওকে, এই এই যা করাচ্ছি দেখো, কোশ্চেন হলে তো এগুলো থেকেই হবে, মানে যেগুলো আমাদের কাছে কনফিউজিং সেই জায়গা থেকেই তো আমাদের প্রশ্ন হয়, তাই সেই সমস্ত জায়গাটাই আমরা পড়ছি। তাহলে কোশ্চেন যদি এক্সামিনার সেট করেন এখান থেকেই করবেন। আশা করছি ক্লিয়ার হয়েছে সকলের। ওকে ওকে। যেমন একটা শব্দ দেখো, ফার্স্ট, আমি একটা শব্দ নিচ্ছি ফার্স্ট, FAST ফার্স্ট। এই ফার্স্ট কথাটিকে আমরা অ্যাডভার্ব হিসাবে জানি, তাই না? গো ফাস্ট, রান ফাস্ট, তাই না? ফার্স্ট কথাটিকে অ্যাডভার্ব, তাহলে ফার্স্ট দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে এটা গেঁথে যাবে যে হ্যাঁ এটা একটা অ্যাডভার্ব, কিন্তু না, ইংরেজিতে প্লেসমেন্ট বলে একটা কথা আছে, যার কারণে কোথায় অবস্থান করছে তার উপরে ডিপেন্ড করবে কোন পার্টস অফ স্পিচ হলো। যেমন এই ফার্স্ট কথাটিকেই ধরো, এই ফার্স্ট কথাটিকে আমরা চার ভাবে ইউজ করতে পারি। অ্যাডভার্ব তো এটা আছেই, যেমন আমি বললাম অ্যাডভার্ব তো আছেই, কেমন একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম যে উই 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 র্যান ফাস্ট, পাস্ট টেন্সে করে দাও, উই র্যান ফাস্ট, মানে আমরা দ্রুত দৌড়েছিলাম, তার মানে এখানে কি বিশুদ্ধ রূপে অ্যাডভার্ব হয়ে গেল। এছাড়াও এর আরো তিনটে ইউজ রয়েছে, কি কি সেই ইউজগুলো? যেমন আমরা এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু নাউন হিসেবে ব্যবহার করলে তখন এটার মানে আর দ্রুত থাকে না, নাউন হিসেবে ব্যবহার করলে এর মানে হয়ে যায় কি উপবাস। নাউন হিসেবে ব্যবহার করলে কি মানে হয়ে যায়? আচ্ছা, ফাস্টিং যেটা। উপবাস। হ্যাঁ ফাস্টিং। তাহলে সেই ক্ষেত্রে দেখা একটা এক্সাম্পল লিখছি, আমি বললাম যে দ্য হিন্দু women, the Hindu women observe fasts very often, এই দেখো এখানে একটা নাউন হয়ে গেছে, শেষে দেখা একটা এস যোগ হয়েছে, বুঝতে পারলে? এখানে এটা নাউন হয়ে গেছে, এটা উপবাস তার মানে দাঁড়িয়েছে। এটাকে আমরা আবার অ্যাডভার্ব তো বলেই দিলাম, আর কি বললাম যেন, ভার্ব, দেখি ভার্ব হিসাবে ইউজ করো। স্যার ওই নাউনের শেষে এসটা কেন যোগ হয় ওইটা স্যার বলতে বলতে অন্য কথা বলতে বলুন। হ্যাঁ বলছি, ওটা একবার বলুন। হ্যাঁ এটা এই এসটা যে কেন যোগ হয় এটা আমিও বলতে পারবো না, তবে তুমি যখনই দেখবে যে অন্য কোনো পার্টস অফ স্পিচ যার অন্য কোনো মিনিং আছে, তা সে যখন নাউনে ব্যবহার হয় তখন তার সাথে একটা এস যোগ হয়, বুঝতে পারলে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ভার্ব, ওকে দেখো অ্যাকচুয়ালি দেখো ফার্স্ট মানে দ্রুত আর ফার্স্ট জিনিসটা তো এক না, জিনিসটা দুটোই আলাদা। ভার্ব করলেও উপবাস সেন্সে আসবে, দেখবা নাউন আর ভার্ব যেগুলো করবা দেখবা একই সেন্সে চলে আসবে। যেমন আমি বললাম যে she fasted for 3 days। এই যে সামনে নবরাত্রি আসছে, নবরাত্রিতে আমাদের প্রধানমন্ত্রী কদিন উপবাস করেন? 9 দিন হবে। হ্যাঁ 9 দিন, নবরাত্রির 9 দিনই কিন্তু তিনি উপবাস করেন। তাহলে she দাদা fasted একটা for 3 days। ট্রান্সলেশন করে দেবে? হ্যাঁ বলো বলো।
রবীন্দ্রনাথ ঠাকুর কি যেন লেবুর শরবত খাইয়ে গান্ধীজির উপবাস ভাঙিয়েছিলেন। আচ্ছা ওকে ওকে, চলো এটাই করো, দেখি ট্রান্সলেট করো। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সবাই করবে কিন্তু। রবীন্দ্রনাথ ঠাকুর, বলো কি বললে বাক্যটা আরেকবার। ওই লেবুর জল না নুন চিনির জল জানি না কি বলেছিল, ভুলে রবীন্দ্রনাথ গেছি ঠাকুর, এক্সাক্ট। আচ্ছা শরবত লিখি, শরবত খাইয়ে, প্রত্যেকে লেখো খাতায় এটা। রবীন্দ্রনাথ ঠাকুর শরবত খাইয়ে গান্ধীজির, তাই তো, গান্ধীজির হ্যাঁ দাদা, গান্ধীজির উপবাস ভাঙিয়েছিলেন। উপবাস ভাঙিয়েছিলেন। আচ্ছা, ভাঙিয়েছিলেন। চলো এটাকে ট্রান্সলেট করো প্রত্যেকে, একদম সাবজেক্ট ভার্ব খুঁজে খুঁজে লিখবে কিন্তু। ওকে, সাবজেক্ট ভার্ব খুঁজে খুঁজে লেখো। কে করছে কাজ, এখানে তোমার ওই পজিটিভ ভার্বের ব্যবহার আছে কিনা ইত্যাদি, এটাও মাথায় রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর মেড গান্ধীজি টু ব্রেক হিজ হ্যাঁ বলো বলো, দাদা হ্যাঁ বলো। ব্রেক হিজ ফাস্ট বাই। একটা কল আসছে, আমি অ্যাটেন্ড করছি। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর মেড গান্ধীজি ব্রেক হিজ ফাস্ট বাই গিভিং হিম শরবত। স্যার বলবো একটা, বলো স্যালাইন ওয়াটার। বলো। রবীন্দ্রনাথ টেগোর ব্রোক গান্ধীজি's ফাস্ট বাই ড্রিঙ্কিং শরবত। আরেকবার। নিজে রবীন্দ্রনাথ শরবতটা টেগোর খেয়েছিল। রবীন্দ্রনাথ টেগর ব্রোক গান্ধীজি's ফাস্ট হুম বাই হুম, ড্রিঙ্কিং শরবত। বাই ড্রিঙ্কিং। স্যার আমি লিখেছি রবীন্দ্রনাথ টেগর ব্রোক গান্ধীজি's ফাস্ট উইথ লেমন জুস এন্ড ওয়াটার। আচ্ছা ওকে, বেশ। Rabindranath Tagore broke Gandhiji's fast by making him drink lemon juice. স্যার ড্রিঙ্কিংটা কি ভুল হলো? হ্যাঁ ড্রিঙ্কিংটা ভুল হলো। ওইটা কি হবে ড্রিঙ্কিংটা? ড্রিঙ্কিং করলে তো সে রবীন্দ্রনাথ নিজে খেলো। আচ্ছা, By making him drink করতে হবে। রবীন্দ্রনাথ টেগর বলো বলো, পুরোটা বলো। স্যার এখানে প্যাসিভ করে নিলে গান্ধীজি's ফাস্ট ওয়াজ ব্রোকেন বাই রবীন্দ্রনাথ দেখো এটাকে আমরা টেগর। অ্যাক্টিভেই লিখবো, মানে যেটার অ্যাক্টিভ হবে সেটার প্যাসিভও হবে, তো অ্যাক্টিভ ভয়েসই বলো। আমরা একটা জেনারেল ফর্মে লিখবো, আর একটা হচ্ছে পজিটিভ, আমরা যেহেতু এগুলো শিখেছি ইউজ করতে হবে আমাদের, পজিটিভ ভার্ব ব্যবহার করেও এটাকে আমরা লিখবো। ওকে দেখো, যখন আমরা এটাকে জেনারেলি অ্যাক্টিভ ভয়েসে এটাকে লিখছি, তখন আমরা লিখবো, দেখো সবার এরকম হয়েছে কিনা, যে আরএন টেগর ব্রোক, যেমনটা তোমরা কেউ একজন বলেছিলে, আরএন টেগর ব্রোক কার কার ইয়ে, গান্ধীজির। গান্ধীজি's ফাস্ট। আমি এভাবে লিখেছিলাম গান্ধীজির First ফাস্ট বাই হ্যাঁ আমি এটা লিখেছি, অফারিং, নট ড্রিঙ্কিং, অফারিং ড্রিঙ্কিং। লেমনেড। দেখো সোজা কথায় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি স্যার লিখেছিলাম আরএন টেগর ব্রোক গান্ধীজি's ফাস্ট বাই অফারিং হিম লেমনেড। এখানে অফারিং হিম দিয়ে দাও, অবজেক্ট চলে আসো, অফারিং হিম লেমনেড, এটা একটা গেল। কিন্তু পজিটিভ ব্যবহার করে আমি যদি তোমাদেরকে বলি তাহলে সেটা বলতে হবে পজিটিভ ব্যবহার করে, যেটা দীপাঞ্জন চেষ্টা করেছিল। বলো দীপাঞ্জন কি বলেছিল তুমি একবার বলো। ওই রবীন্দ্রনাথ টেগর মেড গান্ধীজি ব্রেক হিজ ফাস্ট Very বাই good, গিভিং very হিম good. লেমনেড। তাহলে এখানে কি আমরা কোনো ইনফিনিটিভ ইউজ করব?
মানে এই ব্রেকের আগে কি টু ইউজ না, করব করা নাকি? যায় না তো। করব না। টু ইউজ করতে গেলে কোন ভার্ব ইউজ করতে হতো? গেট, মনে পড়ছে? গেট হ্যাঁ ব্যতীত হ্যাঁ হ্যাঁ দাদা, এই অন্য কোনো কিছুদিন জায়গায় আগেই ইনফিনিটিভ করিয়েছো ইউজ এগুলো। করা যায় না, ঠিক? সো পজিটিভের কিন্তু ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলোকে নোট খাতাটা দেখবে কিন্তু। হ্যাঁ, দেখো তাহলে পজিটিভ ভার্ব ইউজ করো, লেখো যে আরেন টেগর মেড গান্ধীজি হোয়াট ব্রেক। এইখানে কিন্তু টু ব্রেক দেবে না, কারণ মেডের ক্ষেত্রে টু ব্রেক হয় না। যদি এখানে গেট ইউজ করতাম, গট ইউজ করতাম, তাহলে টু দিতাম। তাহলে আরেন টেগর মেড গান্ধীজি ব্রেক হোয়াট হিজ ফাস্ট বাই অফারিং হিম লেমনেড অর স্যালাইন ওয়াটার। লেমনেড। ওকে, দ্যাটস অল, এটাই হয়ে গেল। ঠিক, তো চল এখানে আসো। এখানে আরেকটা কি ইউজ বলছিলাম ফার্স্টের? ভার্ব তো হয়ে গেল, আর কি ইউজ ছিল এখানে? নাউনের অ্যাডভার্ব হয়ে গেল, নাউনও তো হলো। নাউন হয়ে গেছে তো। আচ্ছা নাউন হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। অ্যাডভার্ব তো আমরা জানি সবাই, অ্যাডভার্ব হয়ে গেল, নাউন হয়ে গেল, ভার্ব হয়ে গেল, আর কি বাকি থাকলো তাহলে? অবজেক্টিভ হয়নি। ও অ্যাডজেক্টিভ, ইয়েস ঠিক আছে, চলো অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে আমরা ইউজ করতে পারি, যেমন যেমন আমি বললাম যে বলো দেখি চেতক কার ঘোড়ার নাম? রানা প্রতাপ। রানা প্রতাপ। তাহলে আমি লিখলাম রানা যে, প্রতাপ। হ্যাঁ আমি বললাম যে চেতক ওয়াজ আ ফাস্ট হর্স, লেখা যায় চেতক চেতক ওয়াজ আ একটি ফাস্ট দ্রুত হর্স, ঘোড়া। মানে চেতক ছিল খুব দ্রুত চলতে পারা একটা ঘোড়া। সেখানে ফার্স্ট কথাটি কাকে ডেসক্রাইব করছে? হর্সকে। হর্স হচ্ছে হর্সটাকে। নাউন, সো নাউনকে যে হরস ডেসক্রাইব করে সে হর্সটাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়, দ্যাটস অল। বুঝতে পারলে? আগের দিন তো আমি শিখেছিলাম স্যার ক্লাসিফায়ার বলে এটি একটা যে বলে জিনিস আছে। ইট ইজ এ ফার্স্ট ট্রেন। ক্লাসিফায়ার, কি বলছো বলো বলো? ইট ইজ এ ফার্স্ট ট্রেন, হ্যাঁ এই ইট যে ইজ আ দ্রুত ফাস্ট গতির ট্রেন, হ্যাঁ ভেরি যে গুড লোকাল বলে ভেরি গুড, এটিকে। হ্যাঁ একদমই তাই, ইট ইজ আ ফাস্ট ট্রেন। তো ফার্স্ট কথাটিও কিন্তু ট্রেনকে ডেসক্রাইব করছে, মানে অ্যাডজেক্টিভ। গুড। ক্লাসিফায়ার কি জিনিস বলো তো দেখি, তোমাদের পারা উচিত। হোয়াট ইজ ক্লাসিফায়ার? যে ভাগ করে দেয়। Classifier is a type of adjective who describes a noun being a noun itself. কি বললাম আমি? একটা নাউনই যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় ক্লাসিফায়ার। বহুবার বলেছি এটা। ক্লাসিফায়ার, একটা নাউনই যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা ক্লাসিফায়ার হয়ে যায়। আমায় বলতে পারো ম্যাঙ্গো কোন পার্টস অফ স্পিচ? নাউন। ম্যাঙ্গো। আচ্ছা বলতে পারো ট্রি নাউন। কোন পার্টস অফ স্পিচ? নাউন। আমি যদি এই নাউন। দুটোকে একসাথে লিখি, তাহলে ম্যাঙ্গোটা ট্রিটাকে বিয়ে করছে, তাহলে এইখানে ট্রিটা ডেসক্রাইব। হচ্ছে নাউন আর ম্যাঙ্গোটা হয়ে গেল ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। প্রোনাউন। তাহলে যখন ম্যাঙ্গো আলাদা ছিল সে নাম ছিল, নাউন ছিল, ট্রিটা আলাদা ছিল, নাউন ছিল। কিন্তু যখনই ম্যাঙ্গো ট্রি লিখলাম, ট্রিটা কিসের? ম্যাঙ্গোর। সো আমের ম্যাঙ্গো গাছ। ট্রিটাকে ডেসক্রাইব করলো, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই জন্য মনে রাখবে, যখনই কোনো নাউন কোনো অন্য নাউনকে ডেসক্রাইব করে তখন সেটাকে বলা হয় ক্লাসিফায়ার। ওকে, তাহলে ক্লাসিফায়ার ইজ ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। যেমন তোমরা যে ফোনগুলোতে তোমাদের এই ক্লাস দেখছো, সেই ফোনগুলো নিশ্চিত রূপে কোনো না কোনো কোম্পানির ফোন তো। যেমন আমার কাছে পোকো ফোন রয়েছে, সো পোকো ফোন, পোকো একটা কোম্পানির নাম। দাদা আমারও পোকো। যাই হোক, এবার শুরু হলো। পোকো তো পোকো একটা কোম্পানির নাম, ফোনটাও একটা নাম। তাহলে পোকো ফোন বলার সাথে সাথে পোকো কথাটি ফোনটাকে ডেসক্রাইব করে দিচ্ছে যে এটা কোন কোম্পানির ফোন, পোকো এখানে নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করছে ক্লাসিফায়ার। অজন্তা একটা কোম্পানির নাম, চটিও একটা নাম, কিন্তু চটিটাকে ডেসক্রাইব করছে অজন্তা কোম্পানিটার নাম দিয়ে, মানে অজন্তা একটা ক্লাসিফায়ার। ওকে, ঠিক। এই জন্য কে কোথায় বসছে একটা শব্দ, যখনই কখনো তোমাদেরকে দেবে যে পার্টস অফ স্পিচ নির্ধারণ করো কোনটা কোন পার্টস অফ স্পিচ,
হ্যাঁ, সো এইগুলোকে আমরা আলাদা করে আর ক্লাসে রাখছি না, অন্য কোনো ক্লাসের মধ্যে এগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইংরেজিতে। বাকি নেক্সট ডে আমরা ইংরেজির অন্য কোনো একটা নতুন টপিক শিখবো। ওকে, তাহলে এর স্যার মধ্যে এই সবাই, টপিকটা কি শেষ হলো? না এই টপিকটা শেষ হলো না, এরকম বহু আছে ভাই। হ্যাঁ এগুলো তাহলে গুরুত্বপূর্ণ গুলো মানে পড়ালেন তাহলে তাই শোনো, তো? গুরুত্বপূর্ণ গুলো বলতে কি, আমি এগুলো তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করে দিয়ে দেব, তাহলে আর টাইম নষ্ট হবে না। ওকে, তাহলে স্যার লিখে রাখুন হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা নোটটাকে সুন্দর করে রাখবে, একদম পরীক্ষায় যেগুলো থেকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে আমি সেই সেই জিনিসগুলো দিয়েই তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করে দেব। ঠিক আছে, তাহলে এর মধ্যে কিন্তু স্যার সবাই মজা খুব হবে না ভালো বেশি। থেকো। হ্যাঁ সেটাই, দাদা এইটাতেই ভালো লাগছে, আর রেকর্ডেড হ্যাঁ রেকর্ডেডটা দেখে ও নিও, দাদা ইংরেজিতে আমার যখন একটা আমরা অন্য কোনো কোয়েশ্চেন টপিক আছে। শিখবো সেটাতেও মজা পাবে, অসুবিধা নেই।